লন্ডন এবং ইউরোপ সহ বিশ্বের যেখান থেকে এনটিভি দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ প্রবাসীদের কেতন দেখার জন্য। পাশাপাশি প্রবাসের বাংলাদেশিরাই বাংলাদেশের রত্ন, বাংলাদেশের কৃষ্টি কালচার নিয়ে আমরা কথা বলে থাকি এবং বাংলাদেশের কৃষ্টি কালচারের ধারক বারক হয়ে বিভিন্ন সংগঠন বাংলাদেশের অর্থাৎ প্রবাসে কাজ করে যাচ্ছে। তাই তার আলোকে আমরা আজকে কথা বলবো। নদীমাতৃক একটা দেশ, আমাদের বাংলাদেশের একটি জেলা, ঐতিহ্যবাহী জেলা। আজকে আমরা সেই মানিকগঞ্জ সমিতির তাদের যে অভিষেক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হতে যাচ্ছে আগামী 14 জুলাই রোজ রবিবার অ্যাপোস্টলিক চার্চ ম্যানর পার্কের E12 6AY-তে আপনাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আজকে ওনারা আসছে এবং মানিকগঞ্জের ঐতিহ্য নিয়ে আজকে ওনারা কথা বলবেন। তাই আমরা আমাদের স্টুডিওতে যাদেরকে নিয়ে আসছি আজকে আমি পরিচয় করাই দিচ্ছি। আমার যে প্রথম যে ভাই আছেন পত্র সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট টিপু খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মানিকগঞ্জ সমিতি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ইউরোপ এবং বাংলাদেশের যারা যেখান থেকে দেখছেন আমাদের এই অনুষ্ঠান, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমরা আসছি আমাদের এনটিভিতে। আমাদের সামনে 14ই জুলাই আমাদের একটা অনুষ্ঠান আছে মানিকগঞ্জ সমিতি ইউকের পক্ষ থেকে। এখানে আপনারা সবাই আমন্ত্রিত। ধন্যবাদ, আমরা পরে আপনার কাছে আবার আসবো। এবার আমার যিনি ডাইনে যে দুজন আছেন, আমার সর্বডাইনে যিনি আছেন রেজাউল করিম মালেক, জয়েন্ট সেক্রেটারি অর্থ সংগঠনের। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই এনটিভি কলাকুশলীদেরকে এবং এনটিভি দর্শক মণ্ডলীকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এবার যিনি আপনারা জানেন যে অত সংগঠনের যিনি নাভি জেনারেল সেক্রেটারি জনাব মাহউদ্দিন ভূঁইয়া। আসসালামু আলাইকুম জেনারেল সেক্রেটারি, কেমন আছেন? আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছি। আপনি ভালো আছেন? আমি মানিকগঞ্জ সমিতি ইউকের পক্ষ থেকে এনটিভি পরিবারের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে শুভেচ্ছা জানাচ্ছি যে আমাদের এনটিভির সিইও অর্থাৎ চেয়ারম্যান সাবরিনা হোসেনকে, আমি তাকে আন্তরিকভাবে মানিকগঞ্জ সমিতির পক্ষ থেকে সালাম জানাচ্ছি। ধন্যবাদ। আপনাদের তিনজনকে আমি ধন্যবাদ জানাই। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি, তার আগে আমি বলছি যে এই প্রবাসীদের এত অনুষ্ঠানটি প্রবাসীদের কথা বলে। আজকে আমাদের অনেক প্রবাসী সারা বিশ্বে, আমাদের 1,20,00,000 প্রবাসীর মাঝে অনেক প্রবাসী মৃত্যুবরণ করেছেন। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা অসুস্থ হসপিটালে চিকিৎসা নিচ্ছেন তাদের সুস্থতা কামনা করছি। পাশাপাশি আপনারা জানেন যে এই ব্রিটেনে গতকালকে যে পার্লামেন্ট নির্বাচন হয়ে গেল, সেখানে আমাদের বাংলাদেশি বংশ উদ্ভূত যারা নির্বাচন করে জয়ী হচ্ছেন তাদেরকে আজকের এই প্রবাসীদের এবং এই মানিকগঞ্জ সমিতির আজকের এই যে অনুষ্ঠানটার জন্য যে আমরা টক শো করছি, এখান থেকে এনটিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আমাদের মূল আলোচনায় যাচ্ছি। জনাব, আমরা প্রথম যাব অত সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট টিপু খান সাহেব, আপনার কাছে জানতে চাই এই সংগঠনের আদর্শ উদ্দেশ্য কি, কেন এই সমিতিটা আপনারা করলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে মানিকগঞ্জ বাংলাদেশের ঢাকার অদূরে একটি জেলা, খুবই সন্নিকটে। তো এখানে আমরা প্রবাসে সব দেশের লোকই কম বেশি বসবাস করি। তো আমরা যে অনেক বেশি লোক বসবাস করি এখানে বিষয়টা সেরকম না, কিন্তু তারপরেও আমাদের কৃষ্টি কালচার এবং আমাদের সংস্কৃতি, আমাদের বাংলাদেশি ঐতিহ্য, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, এগুলিকে সংরক্ষণ করার জন্যেই আমাদের মানিকগঞ্জ সমিতি আমরা গঠন করি। ভাষা আন্দোলনের কি ভূমিকা ছিল? ভাষা আন্দোলনে 1952 সনে শহীদ রফিক, প্রথম শহীদ রফিক যে শহীদ হয়েছিল যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা মেডিকেল কলেজের সামনে, সেই ভাষা শহীদ রফিক এর বাড়ি মানিকগঞ্জ এবং সে আমার ফুপুর বাড়ি। সেটা অবস্থা আছে তার পরিবার আছে আলহামদুলিল্লাহ, কিন্তু বেসিক্যালি সেই সময় ঢাকা ইউনিভার্সিটিতে পড়া একটা স্টুডেন্ট, তারা এক সময় ভালো অবস্থান ছিল, বাট এই উনি মারা যাওয়ার পরে আসলে ওই পরিবারটা আসলে আর ওইভাবে সরকার থেকে সহযোগিতা পাচ্ছে না। সরকার থেকে সহযোগিতা পাচ্ছে, কিন্তু যেটা পাচ্ছে এটা মনে করেন যে অপ্রতুল। আচ্ছা, স্বাধীনতার যুদ্ধকালীন কি অবস্থা মানিকগঞ্জবাসীর? আমরা তো জানি ঢাকা যখন যুদ্ধ লাগলো তার ধারাবাহিকতার সাথে কমিটি হয়। হ্যাঁ, কমিটির প্রধান ছিলেন ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত হালিম চৌধুরী এবং প্রিন্সিপাল আব্দুর রব অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিল এবং আরও অন্যান্য যারা সংগঠক ছিল এরা 3 নম্বর সেক্টর থেকে যুদ্ধ করে এবং
এখানে আমাদের কিন্তু এই ঢাকার অদূরে দেখে আমাদের বিষয়টা ছিল একটু অন্যরকম। জি। সেই হিসেবে আমাদের অবদানটাও ছিল মানে মানিকগঞ্জের বাসী হিসেবে এই যারা সংগঠনের আদর্শ এবং উদ্দেশ্য সম্পর্কে কিছু বলবেন কি? আমাদের আদর্শ হলো যে আমরা বাঙালি, আমরা যেখানেই থাকি না কেন আমরা বাঙালি, আমরা বাংলাদেশকে ভালোবাসি এবং আমাদের প্রজন্মকে আমরা বাংলা শেখাতে চাই, বাংলা ভাষাভাষী মানুষের সঙ্গে এদের সেতুবন্ধন করতে চাই। এখানে কোনো ডিস্ট্রিক্ট ওয়াইজ বিষয়টা না, বিষয়টা আমাদের যেমন সামনে অনুষ্ঠান আছে, আমাদের এই অনুষ্ঠানের মধ্যে থেকে মনে করেন যে আমরা কিন্তু সবাইকে ইনভাইট করছি, জি। সব ডিস্ট্রিক্টের লোকজন যারা আসবে তারাই আমাদের গেস্ট বা তারাই আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে। ধন্যবাদ। আমরা আপনার কাছে ফিরে আসবে। এবার আমরা যাচ্ছি অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবউদ্দিন ভূঁইয়া। আপনার কাছে জানতে চাই যে আসলে যে মানিকগঞ্জ যে জেলাটা একটা ডিফারেন্স মনে হয়, যেহেতু উনি বলল সেই ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের ইতিহাস আরও অনেক, এটা যদি একটা বাংলাদেশ নদীমাতৃক দেশ, কিন্তু আমাদের এই মানিকগঞ্জ জেলাটাও কিন্তু একটা নদীমাতৃক, চতুর্দিকে একটা বদ্বীপের মতো। এনিওয়ে আপনাকে জানি মানিকগঞ্জ একটা ডিফারেন্স, এটা বৈশিষ্ট্য কী কী কারণে ডিফারেন্স অন্যান্য জেলার থেকে? ধন্যবাদ জলিল ভাই। আসলে এটা বলতে গেলে আমাকে আবার একটু পিছনের দিকে আসতে হবে। মানিকগঞ্জ জেলা সম্বন্ধে আমাকে কিছু বলতে হবে। প্রথমে 1845 সালে এটা মহকুমা প্রতিষ্ঠিত হয়, তখন এটা ছিল ফরিদপুরের আওতাধীন। 1856 সালে সেটা যখন মহকুমা হিসাবে, তখন প্রশাসনিক জটিলতার কারণে এবং নদীমাতৃক দেশ, আপনি কথাটা বলে গেলেন, পদ্মা নদীর একটা ভাঙ্গনের কারণে প্রশাসন একটু ডিফারেন্ট হয়ে যাবে, একটু সেপারেট হয়ে যাওয়ার কারণে এটা ঢাকা জেলার অন্তর্ভুক্ত হয়। তারপরে ধীরে ধীরে এটা মহকুমাতে জেলাতে রূপান্তর হয় 1984 সালে, হোসেন মোহাম্মদ এরশাদের সময়। ঠিক আছে, ওটা হওয়ার পর থেকে তখন পূর্ণাঙ্গ জেলাতে রূপান্তর হয়। আর মানিকগঞ্জের যে নামটা, এই নামটা একটা একটু বিভিন্ন কথা আছে। যেমন মানিক শাহর নামে বলা হইতেছে মানিকগঞ্জের নামটা বলা হয়। উনি একজন সুফি সাধক ছিলেন। উনি যখন প্রথম সিঙ্গারে আসছেন, মানিকগঞ্জের একটা ঐতিহ্যবাহী থানা সিঙ্গার এবং খুব শিক্ষিত এলাকাটা, সেই সিঙ্গারে আসার পরে উনি একটা খানকাই প্রতিষ্ঠা করেন। কিছুদিন যাওয়ার পরে উনি, আর যেহেতু সুফি মানুষ, উনি দিক দিকে আরেক জায়গায় যেতে পারেন, উনি আবার চলে যান মানিকগঞ্জের বাইরে। চলে যাওয়ার পর আবার উনি ব্যাক করেন চলে আসে হরিরামপুরের মানিকনগরে। মানিকনগরে আসার পরে উনি আবার বিশাল বড় খানকাই প্রতিষ্ঠা করেন। অনেক শিশু সাবত আসেন। আসার পরে উনি চিন্তা করলেন যে না, এখানে তো আমার থাকা হবে না, এটা ওনার নাম অনুসারে, এটা কিন্তু আসলে কিন্তু অফিসিয়ালি কোনো নাম নেই। পরে বলে যে সম্ভবত ওনার নাম অনুসারে হয়। আবার আর একটা নাম বলেছে ঐতিহাসিক মানিক চাঁদের নামেও এটা হইতে পারে। আচ্ছা, আর একটা কথা আছে যে মানিক, হ্যাঁ, সিরাজদৌল্লাহ মানিক চাঁদ, সিরাজদৌল্লাহ যে বিদ্রোহী ছিল। আচ্ছা, এনার বলা হয়। আর একটা কথা আছে যে মানিক্য থেকেও মানিক্য আসতে পারে, কারণ ফ্রান্সে মানিক্য হলো চুনি, মণি, মুক্তা, এটা হলো মানিক্য সংস্কৃতি ভাষা থেকে আসে। এটা তিনটার সংমিশ্রণে যে কোনো একটা মানিক হইতে পারে না, মানিক্য ওইখান থেকে আসার গঞ্জটা আসে ফার্সি ভাষা থেকে। আচ্ছা, যার জন্য আইডিয়া করা হচ্ছে নামানিকগঞ্জ নামটা এখান থেকে আসছে। আচ্ছা, এটাই আপনার মতামত। আমরা ফিরে আসছি আপনার কাছে। এবার আমরা যাবো আমাদের এই সংগঠনের যে আমরা আপনার জয়েন্ট সেক্রেটারি রেজাউল করিম মালিক ভাই। আবার এই যে উনি বললো, আমরাও জানি যে এই যে গ্রাম বাংলার ঐতিহ্য, আমরা আপনার যে ঢাকার পাশের যে জেলাটা মানিকগঞ্জ, এটা অনেক বিশাল জমিদারদের যে আপনার অনেক জমিদারি প্রথা ছিল সেখানে ইত্যাদির আলোকে। ধরুন আমি যখন ঢাকাতে বা লন্ডনে আমরা যখন যে পিঠা খেতে গেলে যে একটা গুড় কিনেছি, এটা হাজারি গুড় ইত্যাদি, আপনি একটু জানতে চাই যে ইত্যাদির উপরে আপনার খ্যাতিমান কিছু লোকের নাম একটু বলবেন কি দর্শকদের? ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সঞ্চালক। মানিকগঞ্জ খ্যাতি সম্পন্ন লোকের প্রারম্ভিক যাইতে গেলে আমার যাইতে হবে হাজারিগুড়ির কথায়, যেটা সারা ওয়ার্ল্ডের বাংলা ভাষাভাষী সবাই চিনেন। এবং এই গুড়টা আজ থেকে 200-250 বছর আগের ইতিহাস। কথিত আছেন মানিকগঞ্জের এই হাজারি গুড় যখন নাকি ভারত উপমহাদেশে ব্রিটেনের রানী সফরে যান, তখন তার খাবার টেবিলে এই হাজারি গুড়টি উপস্থান করা হয়েছিল। তখন ব্রিটেনের রানী গুড়টি খেয়ে উনি এমন অভিভূত হয়েছিলেন এবং প্রশংসা করেছিলেন, যা সেই প্রশংসিত আজও মানিকগঞ্জের হাজারি গুড় সারা বিশ্বে মাথা উঁচু করে আছে। কিছু খ্যাতিমান সম্পূর্ণ মানিকগঞ্জের বলবেন কি? স্বাধীনতা যুদ্ধের ভাই বললো, আর অনেকে তো আছে আমি জানি, চিত্র জগৎ টগৎ মিলে একটু বলবেন কি আপনি? চিত্র জগৎ বলতে মানিকগঞ্জের আমাদের আগুনের আব্বু খানাতুর রহমান, উনি যুদ্ধ চলাকালীন অবস্থায় প্লাস তার পরবর্তী সময়ে বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের ছবি, নাটক, বিভিন্ন গান, গীতিকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় কিন্তু অনেক আমরা, হ্যাঁ, রাষ্ট্র পরিচালনার সময় আমাদের মানিকগঞ্জের
এরশাদের আমলে ভাইস প্রেসিডেন্ট ছিলেন বিচারপতি কে নুরুল ইসলাম সাহেব, জি এবং মন্ত্রী ছিলেন শামসুল ইসলাম নোয়াম মিয়া সাহেব, এবং তৎকালীন মন্ত্রী ছিলেন হারুন রশিদ খান মুন্নু সাহেব। জি এই সমস্ত ব্যক্তির সংস্পর্শে অরিজিনালি মানিকগঞ্জটা আস্তে আস্তে সারা বিশ্বের ঢাকা খন্দকার দেলোয়ার হোসেন নামে একজন তো ছিল খ্যাতিমান ব্যক্তিত্ব। ছিলেন। জি এদের সংস্পর্শে অরিজিনালি মানিকগঞ্জটা সবার কাছে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে আমার মনে হয়। এবং এই যে খ্যাতিমান বলতে তার অনেক একটা শিল্পের অবস্থা কি, যে ঢাকার পাশে তো মানিকগঞ্জ শিল্প প্রতিষ্ঠানের ব্যাপারে আপনার কি মতামত? হ্যাঁ, এখানে আমি গর্বের সঙ্গে বলতে পারি আমাদের মানিকগঞ্জের কৃতি সন্তান সাবেক মন্ত্রী মরহুম হারুন রশিদ খান মুন্নু সাহেব 1971 সালের প্রথম স্বাধীনতার পরেই উনি বাংলাদেশের রেজিস্টারকৃত শিল্প, সেটা আমাদের বাথলি জায়গাটার নাম, মুন্নু সিরামিক্স নামে একটা প্রতিষ্ঠান করেন। তার ধারাবাহিকতা আজ মানিকগঞ্জ আমাদের যদিও কৃষি প্রধানের উন্নতিমাত্রিক এলাকা, তারপরেও আমাদের মানিকগঞ্জকে একটা শিল্পনগর হিসেবে উনি প্রতিষ্ঠিত করেছেন। সেখানে মুন্নু ফ্যাব্রিক্স, মুন্নু ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ আছেন, এবং অর্থাৎ তারই তার ধারাবাহিকতা এবং বিভিন্ন লোক সেখানে মানিকগঞ্জ আজকে শিল্প নগরী করার জন্য অনেক কিছু বলছেন, আপনারা একটু শেয়ার করতে চাই আপনার এগুলি। আর ধন্যবাদ ফিরে আসছে জনাব, আপনার কাছে জানতে চাই তো বললো আমি যতটুকু বা আমরা ঢাকার পাশে যেহেতু একটা জেলা মানিকগঞ্জ, তো ঢাকা থেকে তো একটা আমরা বলি তো কিছু পাশে তো কিছু পায়, সে অনুসারে উনি যে বললো আরো অনেক, যে টেক্সটাইলের কি অবস্থা সেখানে? আসলে মানিকগঞ্জে কিন্তু কোনো শিল্পনগরী ছিল না এক সময়। এই মানিকগঞ্জে বিসিক হওয়ার আগে, অর্থাৎ এখন একটা বিসিক আছে সরকারি যে শিল্প অঞ্চল, বিসিক হওয়ার আগেই জনাব মরহুম হারুন রশিদ খান মুন্নু সাহেব একটা টেক্সটাইল ফেব্রিক্স করে, যেটা মনে করেন যে অনেক বড় একটা প্রজেক্টের। সেখানে ওনার মাধ্যমে উনি সেখানে 10,000 লোক কাজ করে, এবং উনি ওখানে একটা মুন্নু মেডিকেল কলেজ ও হসপিটাল করছে, যেটা আমাদের মানিকগঞ্জের জন্য আসলেই খুব উপকৃত হচ্ছে, গর্বের বিষয়। আর পাশাপাশি যে সমস্ত মূলত বড় কোনো ফ্যাক্টরি কিন্তু উনার আগে মানিকগঞ্জে হয় নাই। উনিই প্রথম মানিকগঞ্জের এই বড় ফ্যাক্টরি দাতা আর কি, মানে শিল্প উদ্যোক্তা। আর পাশাপাশি মনে করেন যে আমরা আসলে মানিকগঞ্জের অদূরে হইলে, মানে ঢাকার অদূরে হলেও আমাদের একটা খুব তো বেদনা কাজ করে। সেটা হলো আপনি মানিকগঞ্জের আনাচে কানাচে যেখানেই যাবেন না কেন, আমরা কিন্তু ডেভেলপমেন্টের ছোঁয়াটা ওইভাবে পাই নাই। কেন পাই নাই? আমাদের এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে মন্ত্রী ছিল। ক্যাপ্টেন হালিম চৌধুরী ছিল তখন মন্ত্রী ছিল সেই সময়। এরপরে ছিল শামসুল ইসলাম খান নোয়াম মিয়া, এরপরে ছিল আমাদের খন্দকার দেলোয়ার হোসেন সাহেব, ভাইস প্রেসিডেন্ট নুর ইসলাম সাহেব, তারপরে ছিলেন আমাদের জাহেদ মালিক স্বপন সাহেব। আমাদের আপনার এই কথাগুলো কিন্তু শুনছে মানিকগঞ্জের লোকেরা বাংলাদেশে বসে, আমরা আশা করি আপনার কথা থেকে সেই হিসাবে আমাদের দেশের যেমন স্ট্রাকচারালি দেশে অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু বেসিক্যালি আমাদের মানিকগঞ্জ যদি আপনি দেখতে যান, সেখানে আপনি ওইভাবে হয়েছে। যেমন মনে করেন আমাদের জনাব আমাদের পদ্মা সেতু, জমিদার সেতু যেতে হলে তো মানিকগঞ্জের উপর দিয়ে যাইতে হয়, আমি যত জানি মনে হয়। হ্যাঁ, যাওয়ার কথা ছিল কিন্তু হয় নাই সেটা। হ্যাঁ, আর আমরা কিন্তু আমার বাড়ি হরিরামপুর উপজেলা। হরিরামপুরে বাংলাদেশের মধ্যে একটা মাত্র উপজেলা যেটা সবচেয়ে ক্ষতিগ্রস্ত, নদীগ্রস্ত। আমরা পরে আবার আপনার কাছে আসছি, জেনারেল সেক্রেটারি সাহেব উনি তো বললো, শুনলাম আপনার, কিন্তু আমি আবার আপনার কাছে জমিদারি প্রথা ছিল মানিকগঞ্জ, যেটা ঐতিহাসিক জমিদারি প্রথা, 100 বছরের আগের জমিদারদের ব্যাপারে আপনার মতামত? জমিদারদের ব্যাপারে আসার আগে আমি আবার একটু পিছনে আসতে চাই, যেহেতু আমার জয়েন্ট সেক্রেটারি এবং টিপু খান সিনিয়র সভাপতি যেটা বলেন তার সাথে সংযোগ করে এমন কথা বলতে হয়। বা আসলে মানিকগঞ্জে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যা শুরু হয় হারুন রশিদ খান মুন্নু মায়ের হাত ধরেই। ধানবাই থেকে আইচা ঘাট পর্যন্ত উনি প্রথম তৈরি করেন মুন্নু জুটেক্স, যে জুটেক্সে যেটা টেক্সটাইল আপনি কথা বলেন, এই মুন্নু জুটেক্সটাই প্রথম বাংলাদেশের যেটা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জের মেম্বার হয়, এবং সিকিউরিটি এক্সচেঞ্জের প্রথম মেম্বারটা হয় মুন্নু জুটেক্স। এবং ওনার ওই ধারাবাহিকতা আজকে অনেক আকিজ গ্রুপ আসছে, এই মুন্নু হারুন সাহেব মুন্নু মেয়ে করছেন, মুন্নু ফ্যাব্রিক্স বড়, মুন্নু মেডিকেল কলেজ, মুন্নু শিক্ষা দীক্ষা ওনার যথেষ্ট অবদান এখানে আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আর জমিদার প্রথার কথা বললেন, আমাদের বালিয়াটিয়া জমিদার বাড়ি, জগন্নাথ রায় চৌধুরী যে জমিদার বাড়িটা, আর আছে তেওতা জমিদার বাড়ি, যেখানে কাজী নজরুল ইসলাম যেখানে প্রমীলা দেবীকে বিয়ে করছেন, যে জমিদার বাড়ি ছিল, হেমশঙ্কর রায় হলো ওই জমিদার ছিলেন। এই
জমিদার দুটো ঐতিহাসিক জমিদার বাড়ি, এবং এই দুইটা জমিদার বাড়ির মধ্যে বিশেষ করে বালিয়াটিয়া জমিদার বাড়ি আমাদের মানিকগঞ্জ বিশাল না, মানিকগঞ্জ না সমগ্র ঢাকাতে, যেমন জগন্নাথ কলেজটা ওনারাই তৈরি করছে, আচ্ছা তারপরে একটা দেবেন্দ্র কলেজ, রাজেন্দ্র, সব ওনাদের বংশধরগুলি এই বালিয়াটি জমিদার বাড়ির পক্ষ থেকে আসছে। আর তেওতা যে জমিদার বাড়ি যেটা আছে বড়, সেই তেওতা জমিদার বাড়ি আছে এলাকায় যে যোদ্ধার প্রথা বা যে নীল চাষের বিরুদ্ধে করা, আমাদের ওখানে কিন্তু নীল চাষের মধ্যে বিদ্রোহ হয়, হ্যাঁ, সেটা হয় 13 নামক একটা জায়গাতে, যে জায়গাতে ভাষা আন্দোলন প্রথম শুরু হয়। ভাষা আন্দোলন সবাই বলে ঢাকাতে শুরু হয়, আসলে ভাষা আন্দোলন শুরু হয় 13 থেকে, যেখানে ছোট্ট একটা জায়গা থেকে 10-12 জন ব্যক্তি তারা প্রথম এই ভাষা আন্দোলন বিদ্রোহটা শুরু করে 1952 সালের আগে, অনেক আগে, সে 47 আমরা একটু স্টুডিওকে বলবো যে ওনাদের কিছু ছবি দেখানোর জন্য পর্দায় যে ওনারা কি কি কাজ করছে সংগঠনের মাধ্যমে দেখাবে। তো আমরা আপনার কাছে ফিরে আসবো সুন্দর। আমরা জমিদারি প্রথার কথা শুনলাম, দেশ স্বাধীনতার কথা, মুক্তিযুদ্ধের কথা, 52-এর কথা, এই মানিকগঞ্জবাসীর বিশাল অবদান আপনার কাছে জানতে চাই আমি। ভাই, এই যে অনুষ্ঠানটা হতে যাচ্ছে, যে মানিকগঞ্জের ঐতিহ্যের মধ্যে কিন্তু লোকসঙ্গীত যেটা, তারপরে পল্লীগীতি, ভাটিয়ালি, অনেক তো মানিকগঞ্জের অবদান, নৌকা বাইচ, তো এই ধরনের আপনাদের কি সঙ্গীতের মাঝে কি থাকবে? কিছু বলবেন কি দর্শকদের, যে দাওয়াত করবেন তো যেহেতু অনুষ্ঠানে আসার জন্য? হ্যাঁ, আমাদের 14 জুলাই যে অনুষ্ঠানটা আসছে, অভিষেক এবং আনন্দ উৎসব মেনর পার্কের অ্যাপোস্টলিক চার্চে, আপনারা সবাই আসবেন। সেখানে আমাদের অনুষ্ঠান থাকবেন, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে লোকসঙ্গীত, পল্লীগীতি, ভাওয়ালি, এবং লোকসঙ্গীতের জন্য আমাদের মানিকগঞ্জ জেলা বিখ্যাত বলে আমি দাবি করি। সেখানে আমাদের মানিকগঞ্জের কৃতি সন্তানরাই সঙ্গীত পরিবেশন করবেন। তার মধ্যে উল্লেখ না করলে নয়, সঙ্গীত শিল্পী আমাদের হিলাল সাহেব এবং তন্নি আপা থাকবেন, আর অনেকে আছেন। আমাদের মানিকগঞ্জের কৃতি সন্তানরাই আমাদের মানিকগঞ্জ ঐতিহ্যকে গড়ে তুলবে বলে আমি আশা ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাকে। আবার ফিরে আসবো ত্রিপু ভাই, আপনার কাছে আরো জানতে, দর্শনীয় স্থানগুলি কি কি? টুরিস্ট যায় সেখানে? হ্যাঁ, টুরিস্ট এখন আগের চাইতে অনেকটা টুরিস্ট হয়েছে। পর্যটনের কোনো অফিস আছে সেখানে? না, পর্যটনের কোনো অফিস আছে বলে মানে অফিসিয়ালি থাকতে পারে, কিন্তু এখনো আমরা জানি না। কিন্তু আনঅফিসিয়ালি যে টুরিস্টগুলি যায় এখন, গত 2 বছর আগে, আপনার 2-3 বছর আগে আমাদের পদ্মার পারে যে কিছু ওই যে ইলিশ ভাজা খাইতে যায়, না আপনার পদ্মা ভাঙন ঠেকানোর জন্য যে ইগুলি ফেলছে আর কি, ব্রিকগুলি ফেলছে, ওইটার পাশে হরিরামপুরে, কিন্তু আমি হরিরামপুরের কথা বলছি, ওইখানে প্রত্যেক দিনই মানুষজন কিছু বেড়াইতে যায়। আর হইলো বেউথা নদীর পারে, বেউথা ব্রিজটা হওয়ার পরে এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ, এখানে আশেপাশে বেশ কিছু দেখার মতো পরিবেশ জায়গা আছে, এখানে মানুষ যায়। আর পাশাপাশি আর একটা জিনিস আছে, সেটা হলো আপনারা জেনে থাকবেন যে আরিচা ঘাটে তো একমাত্র আরিচা ঘাট ছিল এই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সঙ্গে একমাত্র যোগাযোগ, সিরাজগঞ্জের সঙ্গে। এখন তো মনে করেন যে ওদিকে যমুনা ব্রিজ আর এদিকে পদ্মা সেতু, এই দুইটা হওয়ার কারণে এটা একটু হয়ে গেছে। কিন্তু তারপরেও এখন যে ঘাট আছে, পাটুরিয়া ঘাট, এখানে কিন্তু বেশ সুন্দর কিছু জায়গা আছে দেখার মতো। অবশ্যই আছে ধর্মীয় প্রতিষ্ঠান। 200 বছর আগের একটা মসজিদ আছে আমাদের হরিরামপুর উপজেলায়, মাচাইন নামে একটা জায়গায়, 200 বছর আগে। এখানে মনে করেন যে মানুষ, আপনি সব মানুষের একটা বিশ্বাস যে এখানে গেলে মানুষের মুক্তি মিলে। সেই মুক্তির কারণে ইয়েমেন থেকে যে আসছে শাহজালালের বংশধর কেউ আছে সেখানে? শাহজালালের বংশধর, এটা আসলে ইতিহাস ওইভাবে আমরা কেউ উদ্ঘাটন করতে পারি নাই। কিন্তু ওইখানে যে মানুষ যায়, মানুষ কিছু ওই শাহজালাল সাহেবের মতোই ওইখানে যায়, মানুষ কিছু দোয়া করে, মানুষ কিছু আশা করে, এবং এখানে জিয়ারত করে আর কি। তো সেখানে প্রত্যেক বছর একটা করে মেলা হয়, মানে বেশ বড় আকারে, 7 দিন 15 দিন, মানে 7 দিন 10 দিন ব্যাপী। এটা এখন আবার সরকারি তত্ত্বাবধানে চলে গেছে। ধন্যবাদ। আপনার কাছে ফিরে আসবো। ভাই যে বললো যে আমি জানি গ্রাম বাংলার ঐতিহ্য মেলা, আপনি মেলার ব্যাপারে আপনার মতামত কি? ছোটবেলায় গেছেন মেলায় আপনি? হ্যাঁ, আপনার বন্ধু বান্ধব দেখতেছি কিন্তু ঢাকা। মজার একটি ঘটনা, আমি যখন ছোট ছিলাম 90 দশকে, তখন আমাদের জিটকা মানিকগঞ্জ প্রতিটা অঞ্চলেই বৈশাখ জ্যৈষ্ঠ মাস, বৈশাখ থেকে আগের এবং শীত মৌসুমে জানুয়ারি থেকে শুরু হয় বৈশাখ পর্যন্ত, হিসাব করলে এভরিডে আমাদের মেলা থাকে।
হোক সেটা গানের মাধ্যমে, হোক হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠান, অথবা আমাদের মুসলমান সম্প্রদায়ের যে কোনো অনুষ্ঠানে, এত আনন্দদায়ক অনুষ্ঠানগুলো হয়েছে আমাদের সময়। হাজারিগুড়ের পিঠা বিক্রি হয় না মেলা? হাজারিগুড়ের পিঠা তো সেটা তো আছে, হাজারিগুড় পিঠার দুই একটা নাম শুনতে চাই আমরা, দর্শক শুনুক। আমাদের মানিকগঞ্জের চিতই পিঠা অনেক সুস্বাদু, আচ্ছা, এবং বাপা পিঠা, বিজানি পিঠা, যেটা খেজুর গুড় দিয়ে তৈরি করা, জামাই পিঠা। ইনশাআল্লাহ আপনারা আসবেন। আলাদা একটা মিষ্টির নাম আছে মনে হয় সেখানে আপনাদের? হ্যাঁ, আমাদের মানিকগঞ্জের বর্তমান খুব সারা বিশ্বে সুনাম অর্জন করেছে নিজামের মিষ্টি গুড়। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা দেশে গেলে সেই মিষ্টি অনেক উপভোগ করি। আপনাদের এই অনুষ্ঠানে কি এ ধরনের কিছু আয়োজন আছে? লুবি তাইলে তো যাবে মানুষ। এই ব্যাপারে আমাদের সাধারণ সম্পাদক মতামত বেশি ভালো হয়। ধন্যবাদ। আপনারা ফিরে আসছিলেন সাধারণ সম্পাদক সাহেব, আপনি ওনারা তো বললো তিনজনকে এক্সিস্ট করে আরো কিছু বলেন। মানিকগঞ্জের আসলে ঐতিহ্য তো দুজনেই বলে দিল, তারপর আমি একটু বলছি। মানিকগঞ্জের যে মেলাটা হয় সেটাকে আমরা বলি লোকমেলা স্থানীয়ভাবে। 104টার উপরে মেলা আছে মানিকগঞ্জে। তার মধ্যে সবচেয়ে বড় মেলা হচ্ছে বাঠৈমুড়ি মেলা, একটা বড় মেলা। দ্বিতীয় আছে গড়পাড়ের মহরমের মেলা। এখন যেটা এই বছর যেটা শুরু হয়েছে হাজারীগুড়ের মেলা, অকল্পনীয় লোকের পার্টিসিপেশন হয়েছে সেখানে। এত লোক হয়েছে হাজারীগুড়, প্রচুর হাজারীগুড় বিক্রি হয়েছে। দোকানে পাওয়া যায় হাজারীগুড়। হ্যাঁ, এটা আমরা এবার আসছে, এর আগে আসতে পারে না, কারণ এই পর্যন্ত আসতে পারে না। আচ্ছা, তারপরে পাটালি গুড় বলি। না, পাটালি গুড়টা অন্য জিনিস। আচ্ছা, আরেকটা মেলা আছে বড় বিজয় দিবসের একটা মেলা মানিকগঞ্জ শহরে হয় যেটা। তারপরে একটা আছে জাবরা খালা পাগড়ি মেলা, এটা একটা বড় মেলা। ঠিক আছে, এই মেলাটা হচ্ছে কি জারি শাড়ি গান, তারপরে বিভিন্ন যাত্রা, যেগুলি এইসব মেলাতে হয়। এবং সবচেয়ে বড় কি, বা যে ব্যবহার্য জিনিসপত্র, দাও কাঁচি খুন্তি সমস্ত জিনিস এখানে পাওয়া যায়। এবং এই মেলার মধ্যে একটা সময় আমরা যখন ছোটবেলায় ছিলাম, তখন এই মেলার মধ্যে আমরা সমস্ত বন্ধু বান্ধব সবাই যেতাম এই মেলাতে বেড়াইতে। মানে 14 তারিখের মেলাটায় ওই আপনাদের মানিকগঞ্জের ঐতিহ্য নিয়ে ধারাবাহিকতা আপনার রক্ষা করতে, ভবিষ্যতে আর বড় কিছু করতে। এখন 14 তারিখের ব্যাপারটা আমি একটু একটা মিনিটে বলে দিই। 14 তারিখে আমরা করছি মানিকগঞ্জ উৎসব, সাথে আমাদের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান। মানিকগঞ্জ উৎসবটা করার উদ্দেশ্য হলো এটা যে মানিকগঞ্জে যে ছোটখাটো খুঁটিনাটি যে ব্যাপারগুলো আছে, হাজারীগুড়, তারপর যে বললো জয়েন্ট সেক্রেটারি যে নিজামুদ্দিন মিষ্টি, আমরা আশা করি যে আমরা যে কোনোভাবে এটা কালেকশন করে সবার মুখে এবছর যেটুকু পারি উপস্থাপন করার চেষ্টা করব। পরবর্তী বছরে আমরা চেষ্টা করব যে পরিপূর্ণভাবে পিঠা সহ শুরু করে হাজারীগুড়ের সব কিছু থাকবে, সবাই বুঝতে পারে যে মানিকগঞ্জ ছোট জেলা হলে তার একটা কৃষ্টি কালচারটা সেপারেট। এটাই হলো বৈশিষ্ট্যটা। তাহলে থ্যাংক ইউ। আপনার কাছে জানতে চাই, হ্যাঁ, আমরা আপনার কাছে জানতে চাইবো যে এখানে আপনি বললেন যে ধর্মীয় ব্যাপার, যে অনেক পুরনো মসজিদ টসজিদ আছে সেখানে, অন্য ধর্মের কি আছে সেখানে? হ্যাঁ, অন্য ধর্মেও আমাদের ডিস্ট্রিক্টে আসলে আপনার হিন্দু ধর্মাবলম্বী বেশ অনেক লোক আছে, কিন্তু অন্য ধর্ম বলতে যেটা বোঝায় আমরা অন্য ধর্মের লোক একটু কম, বাট হিন্দু ধর্মের লোক আছে সেখানে। ওই মেলা হয়, যেমন মনে করেন মেলা আমাদের এখানে যেমন ধর্মীয় অনুভূতিটা আছে। আপনি মাঘ মাসে যাবেন আমাদের ঝিটকা এলাকায়, ওখানে ঝিটকা শরীফ নামে একটা জায়গা আছে, অর্থাৎ ওখানে পীরাউলিয়ার অনেক দরগা আছে আর কি। তো এখানে আপনি প্রত্যেক দিনই প্রায় মেলা পাবেন, এই বিশেষ করে এই আপনার মাঘ মাসে। ভবিষ্যতে কি আপনার এই সংগঠনের মাধ্যমে বড় মেলা করবেন? অবশ্যই, এটা আমাদের ইচ্ছা আছে। আমরা দর্শকদেরকে আপনি দাওয়াত করেন যে অনুষ্ঠান 14 তারিখে। 14 তারিখের অনুষ্ঠানে আপনারা সবাই আসবেন মেনর পার্কের অ্যাপোলজি চার্চ পার্কে, অ্যাপোস্টোলজি, হ্যাঁ, এবং সবাই আসবেন, সেখানে অনেক আনন্দ হবে। অ্যাপোস্টোলিক শব্দটা, অ্যাপোস্টোলিক চার্চ। থ্যাংক ইউ। তারপর সবার জন্য এখানে আমরা ইনভাইট, মানে একটু আপ্যায়নের খোলামেলা থাকবে। হ্যাঁ, সবার জন্য একটু আয়োজন। ধন্যবাদ আপনার কাছে। আমি লাস্ট আমাদের আমরা ব্রেকে যাব। আপনার এই যে বললেন, আমরা এখন ব্রেকে যাচ্ছি, আবার ফিরে আসবো। দর্শক শ্রোতাবৃন্দ আমাদের সাথেই থাকবেন, খুব আপনারা আমাদের সাথে থাকবেন, আবার ফিরে আসতেছি। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমরা আবার স্টুডিওতে ফিরে আসছি। আপনারা জানেন যে প্রাকৃতির লীলাভূমি নদীমাতৃক এই জেলা মানিকগঞ্জ। প্রাচীন এই জেলার রোমাঞ্চকর ইতিহাস এবং সংস্কৃতি, ভাষা আন্দোলন ইত্যাদি নিয়ে আমরা কথা বলেছি। তা আমরা আবার নতুন দুজন আমাদের অতিথিকে আমরা স্টুডিওতে নিয়ে আসছি। আমি পরিচয় করিয়ে দিচ্ছি, যিনি আমার সর্বশেষ ডাইনে আছেন, এই সংগঠনের অর্গানাইজিং সেক্রেটারি মাহবুবুর রহমান খান। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি, আসসালামু আলাইকুম। আমি মাহবুবুর রহমান খান,
মানিকগঞ্জ সমিতি ইউকে সাংগঠনিক পদে আছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমি এবার আমাদের যে এই সংগঠনের যিনি অর্থাৎ মহিলা বিষয়ক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা খন্দকার কাউসার জাহান তাসমিনা, আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? জি জি। আপনাদের তিনজনকে আমি এবার দ্বিতীয়বারের মতো যেহেতু সেক্রেটারি আছেন আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা এনটিভিতে আসছেন। আজকে আপনাদের যে 14 তারিখে যে আপনাদের যে অনুষ্ঠানটা হতে যাচ্ছে সেই উপলক্ষে যে আলোচনার সভায় আমি ফিরে যাচ্ছি আমাদের আজকে যে যিনি সাংগঠনিক সম্পাদক সাহেব, আপনার কাছে আমি জানতে চাই এবং দর্শকদেরকে আপনি আজকে বলবেন আপনাদের আদর্শ নিয়ে উদ্দেশ্য আরও একটু আমি শুনতে চাই বিস্তারিত আপনার কাছ থেকে। আসসালামু আলাইকুম আবারও সবাইকে। আমি মানিকগঞ্জ সমিতির ইউকের সাংগঠনিক সম্পাদক, আমি মাহবুবুর রহমান খান। আমি প্রথমেই ধন্যবাদ দিচ্ছি এনটিভিকে, এনটিভির পরিবারকে এবং সেই সাথে সাবরিনা হোসাইন আপাকে যে এত বড় একটা প্ল্যাটফর্মে আমাকে মানিকগঞ্জের পক্ষ হয়ে একটু কথা বলার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তার জন্য যে আমি এই প্ল্যাটফর্মে বসে আমার মানিকগঞ্জ নিয়ে একটু কথা বলতে পারতেছি। এটাই আমার মানিকগঞ্জের এই সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য। এটা হলো যে আমরা আসলে প্রবাসে আছি মানিকগঞ্জে, মানিকগঞ্জবাসী যারা এখানে আমরা প্রবাসে অবস্থান করতেছি। আমাদের একটাই উদ্দেশ্য, সেটা হলো আমরা মানিকগঞ্জের মানিকদের খুঁজে বের করা। এখানে মানিকগঞ্জের যত মানিক আছে আমরা তাদেরকে খুঁজে খুঁজে বের করব, আমাদের সংগঠনের সাথে তাদেরকে করব, আমাদের সাথে একত্রিত করব, আমরা সবাই মিলে পুরো একটা প্ল্যাটফর্মে দাঁড়াবো। এটা আমাদের উদ্দেশ্য এবং আমাদের উদ্দেশ্য আমরা অদূর ভবিষ্যতে আমাদের সংগঠনকে আরও উত্তরোত্তর সমৃদ্ধ করব, বড় করব, বিরাট বড় একটা প্ল্যাটফর্মে তৈরি করব। এবং আমরা আমাদের বাংলাদেশে মানিকগঞ্জের যে সমস্ত দরিদ্র স্টুডেন্ট আছে আমরা এখান থেকে তাদেরকে ফান্ড কালেক্ট করে তাদেরকে পাঠাবো যেন তারা লেখাপড়া করতে পারে। আমরা যারা চিকিৎসা নিতে পারতেছে না টাকার অভাবে, অর্থের অভাবে, আমরা তাদেরকে চিকিৎসা দিব, আমরা তাদেরকে ওষুধের ব্যবস্থা করে দিব। আমাদের এই ধরনের এক ভালো উদ্দেশ্যগুলো আমাদের আছে। এই জন্য আমি মানিকগঞ্জবাসীর সবার কাছেই উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা সবাই আমাদের এই প্ল্যাটফর্মে চলে আসেন, মানিকগঞ্জ সমিতি ইউকের প্ল্যাটফর্মে আসেন, আমরা যেন সবাই মিলে একত্রিত হয়ে আমরা কাজ করতে পারি। ধন্যবাদ। সুন্দর। আমরা ফিরে আসবো আপনার কাছে। আমরা আমাদের যে আজকে যে আমাদের যে খন্দকার কাউসার জাহান তাসমিনা, আপনার আন্তর্জাতিক বিষয় সম্পাদক, আপনার কাছে জানতে চাচ্ছি যে মানিকগঞ্জ সমিতি যে আপনাদের এটাকে শুধু এই লন্ডন বেস নাকি এটা আরও অনেক দেশগুলিতে এই সংগঠন কাজ করে কিনা? জি, ধন্যবাদ জলিল ভাই আপনাকে এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এনটিভি ইউরোপ শাখার যিনি প্রধান সাবরিনা হোসেন আপাকে। তো আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে মানিকগঞ্জ জেলা সমিতি ইউকে এটা তো আছেই, সেই সাথে এটা আমেরিকাতেও আছে। আজ সকালেও আমেরিকার যে মানিকগঞ্জ সমিতি আছে বর্তমান যিনি অ্যাক্টিং যে প্রেসিডেন্ট সভাপতি জনাব লুৎফর রহমান সাহেব, ওনার সাথে আমার ফোনে দীর্ঘ সময় কথা হয়েছে, ওনাকে দাওয়াত করেছি এবং সেই সাথে ওনার মাধ্যমে আমি বলেছি যে এই মানিকগঞ্জ সমিতি ইউকে শাখার পক্ষ থেকে আপনারা আরও যে ফ্রান্স মানিকগঞ্জ সমিতি আছে, তারপর ইটালি মানিকগঞ্জ সমিতি আছে, মধ্যপ্রাচ্যের অনেক দেশগুলোতেই এই মানিকগঞ্জ সমিতি আছে, তারপর জাপানে আছে, সব জায়গাতেই এই দাওয়াতটা আগামী 14 তারিখে। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার কে কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আপনার মাধ্যমে একটা প্রশ্ন করতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার মাধ্যমে সেক্রেটারি বরাবর প্রশ্ন করতে চাই। আমরা মনে কলারকে হারিয়ে ফেলছি। আবার কলার আসলে আমাকে স্টুডিও আমাকে লাইনে দিবেন ইনশাআল্লাহ। আবার আপনি বলুন। জি, তো আমাদের আগামী 14 তারিখ লন্ডনে মেনর পার্কে মানিকগঞ্জ সমিতি ইউকের বিশাল এক অভিষেক অনুষ্ঠান হতে যাচ্ছে। আপনারা সবাই আমন্ত্রিত, আসবেন। জি, এবং সেই সাথে
মাহবুব ভাই, তারপর মাহবুব উদ্দিন ভুইয়া, আমাদের এই মানিকগঞ্জ সমিতি লন্ডনের যিনি সাধারণ সম্পাদক, নিরলসভাবে এই প্রতিষ্ঠানের জন্য কাজ করে যাচ্ছেন, সাথে ওনার টিম যারা আছে অত্যন্ত, তারপর কনাপা আছেন সভাপতি, উনি সবাই খুব পরিশ্রমী এই সমিতির পক্ষ থেকে কাজ করে যাচ্ছে বিভিন্নভাবে। তো যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছি মানিকগঞ্জ সমিতি নিয়ে, মানিকগঞ্জের তো আসলে আমার আগে যারা ছিলেন ওই ভাইয়েরা অনেক পরিচয় দিয়ে গেছেন। তো আমি একটু জাস্ট অ্যাড করতে চাচ্ছি যে জিনিসটা, আমি যখন ছোট ছিলাম আমার এখনও স্মৃতিপটে যেটা ভাসে, যে ওই নৌকা বাইচ হতো, মানিকগঞ্জের নৌকা বাইচ কিন্তু সারা বাংলাদেশে নাম করা। সেই সাথে নারচিতে একটা মেলা হতো চৈত্র সংক্রান্তির সময়ে, যেটা হতো মানে ঘোড়া দৌড়। হ্যাঁ, এই তারপরে হচ্ছে এই যে নদীতে যে পলো দিয়ে মাছ ধরা, এটাও কিন্তু মানিকগঞ্জের একটা ইয়ের মধ্যে পড়ে। তারপর হচ্ছে বাংলাদেশের যে বর্তমানে জাতীয় জাদুঘর আছে, ওই জাদুঘরেও যে একটা নৌকা রাখা আছে, মানে বাইচা নৌকা বলে, ওটিও কিন্তু সংরক্ষণ করা হয়েছে, মানিকগঞ্জ থেকে ওটিকে আনা হয়েছে। সেই সাথে আরেকটি জিনিস বলতে চাই, আমাদের মানিকগঞ্জে কিন্তু অনেক কবি, লেখক, সাহিত্যিক আছেন। যেমন একজন খন্দকার শাহাদত হোসেন, উনি কিন্তু খুব একজন ভালো লেখক। তারপর হচ্ছেন মানিকগঞ্জে বাংলাদেশ যখন স্বাধীন হয়, স্বাধীনতার সময়েও কিন্তু মানিকগঞ্জ জেলার অনেক লোক শহীদ হয়েছেন। এর মধ্যে মানিকগঞ্জ জেলার ঘিওর থানার ঠাকুরকান্দি গ্রামের মরহুম শহীদ খন্দকার আবুল হোসেনের নাম অন্যতম। আমি আজকের এই মানিকগঞ্জ সমিতির এই আলোচনামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমি একটি দাবি রাখতে চাই, একটু জানাতে চাই যে এই খন্দকার, মরহুম শহীদ খন্দকার আবুল হোসেনের নামটি যেন শহীদদের তালিকাভুক্ত করা হয়, আমি এই অনুরোধটি জানাচ্ছি। জি, আমি এইটি বিশেষ করে মানিকগঞ্জ জেলার বর্তমানে যিনি ডিসি দায়িত্বরত, জেলা প্রশাসক যিনি আছেন, দায়িত্বরত আছেন, আপনার কাছে আমার একটি পার্লামেন্ট মেম্বারস মহোদয় আছেন, জি, আপনাদের কাছে আমার একটি দাবি থাকবে যে এই শহীদ খন্দকার, মরহুম শহীদ খন্দকার আবুল হোসেনের নামটি শহীদদের তালিকায় আনবেন। সুন্দর, আমরা আপনার কাছে আবার ফিরে আসবো, আপনার কথা বাকি আমরা শুনবো। আমরা এবার যাচ্ছি আবার জেনারেল সেক্রেটারি যে মাহবুব ভাই, উনি তো বললো, আপনি এই দুজনের কথার থেকে আরো কি আদিশুর ব্যাপার উনি বললো, আর কি আপনার মতামত কি? আসলে দুজনের সাথে আমি একমত। প্রথমত আমি কি বলেন, এই যে উনি যে প্রস্তাব করেছেন ওনার সাথে আমি পুরোপুরিভাবে একমত। মানিকগঞ্জ সমিতির পক্ষ থেকে, মানিকগঞ্জ সমিতি ইউকের পক্ষ থেকে আমি আহ্বান জানাবো যে ওনারা যেন শহীদদের তালিকায় ওনার নামটা দিয়ে রাখেন, ঠিক আছে? দ্বিতীয়ত উনি যেটা লক্ষ্য উদ্দেশ্য বললেন ওটাও ঠিক আছে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য মূলত হলো আমাদের ভ্রাতৃত্ব বন্ধনটা তৈরি করা একে অপরের সাথে, গরিব ছাত্রদেরকে, হ্যাঁ, এটা আমাদের উদ্দেশ্য। লক্ষ্যটা হলো ভ্রাতৃত্ব বন্ধনটা আমাদের করা, আমাদের একটা গেট টুগেদার করে একের সাথে একে একটা আন্ডারস্ট্যান্ডিং করে আগে আমাদের সন্তানদের বাংলা ভাষার উপরে, মানিকগঞ্জের উপরে একটা দরদ আনার পরে আমরা, যেমন উনি যেটা বললেন আমাদের সাংগঠনিক সম্মতি, আমরা এই বছরই চিন্তা ভাবনা করছি, আমরা 7টা থানাতে বা 7টা উপজেলাতে 7 জনকে আমরা প্রাথমিক একটা বৃত্তির ব্যবস্থা করব, এবং এই বৃত্তিটা করা হবে একটা নিরপেক্ষ জাজের মাধ্যমে, অর্থাৎ আমরা কেউ তৈরি করবো না। অর্থাৎ ওই থানার একটা ইউনোকে বলবো, ভাই আমাদের একজন ছাত্র দেন, উনি তো ওনার তো কোনো আত্মীয় স্বজন ওই এলাকায় না, যেমন সাটোয়াতে যদি আমি দেই, সাথে ওনার কিন্তু ওনার বাড়ি হয়তো নোয়াখালী, উনি কিন্তু পার্সিয়ালিটি করতে পারবে না। আমরা ওইভাবে চিন্তা ভাবনা করছি, 7টা বাজার প্রথমে 7 জন দিয়ে আমরা এই বছর ট্রাই করবো করার জন্য। এবং আমরা আসলে ডে বাই ডে, তার চেয়ে বড় ব্যাপারটা হয়েছে কি, আমাদের পরবর্তী যে প্রজন্ম তাদেরকে আমাদের বাংলাদেশমুখী করার জন্য আমরা চেষ্টা করব, তাদেরকে বাংলাদেশমুখী করার জন্য। যেহেতু আসরের আজানে একটা ব্রেকে যাব, দর্শক আমাদের সাথে থাকবেন, আমরা আজানের পরে আবার ফিরে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ শ্রোতা দর্শকবৃন্দ আমাদের পাশে থাকার জন্য। আমরা আবার ফিরে আসছি আমাদের আলোচনায়। আমি আবারও যে ব্রিটেনের যে গতকালকে যে পার্লামেন্ট নির্বাচন, যে সকল বাংলাদেশিরা অংশগ্রহণ করে যারা এই কৃতিত্ব অর্জন করছেন, তাদেরকে আমরা এই এনটিভি এবং প্রবাসীদের কাতন এবং এই মানিকগঞ্জ সমিতির পক্ষ থেকে আপনাদেরকে আমরা শুভেচ্ছা জানাই। আমাদের আবার অনুষ্ঠানটা আমরা শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, জেনারেল সেক্রেটারি সাহেব, আপনার কথা মানে আরও বাকি ছিল, সেখানে বিশেষত্বর মাঝে তো আরও অনেক কিছুই রয়ে গেল মানিকগঞ্জে, আপনি ব্যাপারে আর বলবেন কি? হ্যাঁ, আপনি প্রশ্ন করছেন মানিকগঞ্জ সমিতি ইউকের বিশেষত্ব নাকি মানিকগঞ্জের বিশেষত্ব, কোনটা সেটা আমাকে
ওকে, এটা মানিকগঞ্জ সমিতি ইউকের অনেকগুলি বিশেষত্ব আছে জি। এবং টোটালি অন্য অন্য সংগঠন হচ্ছে আলাদা। কীরকম আলাদা তার আগে আমি একটু দুঃখ প্রকাশ করে নিই। আমাদের সভাপতি ডাক্তার ফিরোজ ভূঁইয়া কণা এনটিভি পরে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন। উনি আসতে পারেন নাই কারণ উনি এখন ইংল্যান্ডের বাইরে আছেন। ওনাকে ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ। এনটিভির পক্ষ থেকে। উনি এনএসএস এর ডক্টর এবং খুবই মানে পারদর্শিতা, আমাদের যথেষ্ট হেল্প করেন। যাক, আমি আর মূল পর্বে চলে আসি। আমাদের বিশেষত্ব হলো, অনেকগুলির মধ্যে মূল যে বিশেষত্ব আছে সেটা হলো আমাদের কমিটির সভাপতি একজন মহিলা, যেটা ইংল্যান্ডের অন্য কোনো সমিতির মহিলা সভাপতি আছে কিনা আমি জানি না। উনি একটা এনএসএস ডাক্তার, মেডিসিন স্পেশালিস্ট। বাংলাদেশেরও তো বর্তমান সাবেক বাংলাদেশ বা এখানকার সবাই যাই থাক, কিন্তু মানিকগঞ্জ সমিতি অন্য অনেক সমিতি আছে, এখানে 200 মতো সমিতি আছে বা আরো বেশি আছে, তাদের কোনো সভাপতি মহিলা আছে কিনা আমার জানা নেই। তো আমাদের সভাপতি সেকেন্ড, আমাদের যে টিম, এটা আমরা টিম বলি, এটা বলি না আমরা কমিটি। মানিকগঞ্জ সমিতি একটা টিম, এই টিমের প্রত্যেকটা সদস্য হলো ইয়াং অ্যান্ড এনার্জেটিক এবং এডুকেটেড। এখানে আন্ডার গ্রাজুয়েটের মধ্যে লোক নাই বলি, সবাই তো ছবিতেও দেখা যায় যে খুব এনার্জি। হ্যাঁ, আমরা সবাই ইয়াং এনার্জেটিক এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করি। আমরা আমাদের সাথে মুরব্বী আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। মুরব্বীরা আছেন উপদেষ্টা পর্যায়ে, যারা পেশাজীবী উপদেষ্টা উপদেশ দিচ্ছেন। আমরা নিয়মিত তাদের সাথে যোগাযোগ মেনটেন করতেছি এবং তারা আমাদের সুন্দর উপদেশ দিচ্ছেন। এটা একটা বড় বিশেষত্ব। কেন অন্য অন্য কমিটি, এর আগের কমিটিগুলো ছিল কি বয়স্ক একজন লোক ছিল, সে হয়তো সুন্দর হ্যাঁ ছিল। 14 তারিখ অনুষ্ঠান করতেছেন। আরেকটা বিশেষত্ব আছে, কিন্তু আরেকটা বিষয় আছে, সবচেয়ে বড় একটা বিষয়কে আমরা যেটা এবছর শুরু করছি, যেটা আমরা আগে করতে পারি নাই। আমাদের মূল কমিটির যে প্রধান যে 2টা পদ, এই 2টা পদ পরস্পর 2বার আসতে পারবে না। অর্থাৎ সভাপতি, সাধারণ সম্পাদক আসতে পারবে পরবর্তী পদে, তাকে 1টা বছর গ্যাপ দিতে হবে। এটার কারণটা হলো নতুন নেতৃত্ব তৈরি আসা। সেকেন্ড হলো অনেকেই সংগঠন করে একটা পদ পাইতে চায়, তাদের এই আশাটা পূর্ণ করার জন্য। আচ্ছা, ঠিক আছে, এখন আপনার নেক্সট তাদের সুযোগ দেওয়ার জন্য। আপনার কাছে ফিরে আসবো। আমাদের সাংগঠনিক সম্পাদক, আপনার তো বাড়িটা আমি যতটুকু জানলাম যে জমিদারদের এলাকায়, তা আমরা জমিদারদের যদিও কথা শুনছি, কিন্তু আপনি যেহেতু ওখানে বাই বন্ড, আরো আমরা জানতে চাই যে 200 বছরের যে জমিদারি প্রথা, হ্যাঁ, মানিকগঞ্জ জেলা, আপনার কাছ থেকে আরো কিছু শুনতে চাই, দর্শকদেরকে আপনি বলেন। জি জয় ভাই, আপনাকে আবার ধন্যবাদ আবার সংযুক্ত করার জন্য। সত্যি আমার বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়, এবং আমার সাটুরিয়া খুব অদূরেই বালিয়াটি জমিদার বাড়ি, যেটা এখনো কৃতিত্ব বহন করে ঐতিহ্যের, যে ঐতিহ্য সত্যি দর্শনীয় এবং প্রতিদিন সেখানে প্রচুর লোক সমাগম হয় শুধু এটার নকশা, কীর্তিকলাপ এগুলো দেখার জন্য। জমিদার বাড়ির ভিতরে অনেক সুন্দর মনোরম পরিবেশ আছে এখনও। জমিদারদের ব্যবহৃত অনেক জিনিসপত্রই এখনও সেখানে আছে, এবং এটা যদিও সরকার এখন তার নিয়ন্ত্রণ করতেছে। অনেক সময় আছে যে বিশেষ দিনগুলোতে সেটা সাধারণ জনগণের জন্য ওপেন করা হয়। আর হলো নিদর্শনগুলো এতটাই সুন্দর, এতটাই মোহিত করে মানুষকে, যে সত্যি অনেক বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, অনেক দূর দূরান্ত থেকে মানিকগঞ্জের এই জমিদার বাড়ি দেখতে আসেন। সেখানে পুকুর আছে, সেখানে 60টি আশ্চর্যতম 60টি নিদর্শন আছে। তো আমরা সত্যি গর্বিত যে আমাদের একেবারেই মানে জন্মস্থানের কাছে এমন একটা সুন্দর নিদর্শন অবস্থিত। মানিকগঞ্জ ঢাকার খুব কাছে অবস্থিত হলেও আমরা আসলে জানি না, ভাগ্যের নির্মম পরিহাস যে আমরা একটু অবহেলিত আছি এখনো। কারণ আমাদের মানিকগঞ্জ ডিস্ট্রিক্টটা মূলত নদী, 3-4টা নদীতে ঘেরা। আচ্ছা, আপনারা এই যে অনুষ্ঠানটার মাধ্যমে আরো কি কি করবেন, যে 14 তারিখে যে অনুষ্ঠানটা হতে যাচ্ছে, সেখানে কি কি থাকছে? আমাদের 14 তারিখের যে অনুষ্ঠানটা, সেখানে মূলত আমাদের হলো অভিষেক অনুষ্ঠান। আমাদের মানিকগঞ্জ সমিতি ইউকের যে নতুন কমিটি হয়েছে, সেটার অভিষেক অনুষ্ঠান। তো অভিষেক অনুষ্ঠানে আমি প্রথমেই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সবান্ধব সবাই চলে আসবেন আমাদের এখানে। আমাদের এখানে সবার জন্য আপ্যায়নের ব্যবস্থা আছে। আমরা সবার জন্যই আমাদের সাধ্যমতো আপ্যায়ন করব। আপনারা সপরিবারে আসবেন, আমি সবার কাছেই অনুরোধ জানাচ্ছি।
সেখানে আছে আমাদের মানিকগঞ্জের লোকসঙ্গীত, মানিকগঞ্জের অনেক শিল্পী আছেন এখানে ইংল্যান্ডে, আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি এবং তারা আসবেন এখানে গান পরিবেশন করবেন। সেই সাথে আমাদের মানিকগঞ্জের যে মানিক আমরা খুঁজতেছিলাম সেই মানিকদের অনেকেই এখানে দু একটি কথা বলবেন, সম্মানিত লোক আছেন, তাদের সন্তানরা এখানে কেউ সরা আবৃত্তি করবে, কেউ গান পরিবেশন করবে, তাদের জন্য একটা প্ল্যাটফর্ম আছে। আপনার কাছে ফিরে আসবো, আমরা যাচ্ছি আমাদের খন্দকার কাউসার জাহান তাসমিন, আপনার কাছে জানতে চাই, উনি তো বললো, আপনার কাছে আবার আরও কিছু প্রশ্ন থাকছে এখানে, যে অতিথি আপ্যায়ন প্রক্রিয়া এবং যে অনুষ্ঠানটা কিভাবে সেখানে সার্ভাইভ করবেন আপনারা। এখানে আসলে আমাদের মানিকগঞ্জ সমিতির আমরা যারা সদস্য আছি আমরা সবাই এখানে আমাদের সকলের অংশগ্রহণ থাকবে এবং মানিকগঞ্জের যারা মানুষ এই লন্ডনের কিংবা ইউনাইটেড কিংডমের বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে আছেন, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের প্রতি দাওয়াত রইল, আপনারা সবাই আসবেন এবং আপনাদের পরিবার সহকারে আসবেন, বাচ্চাদেরকে নিয়ে আসবেন। আমরা একটু একটা কলার নিয়ে আমরা ফিরে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম কলার, কে কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আমি মামুন, আমি সেক্রেটারি সাথে একটা প্রশ্ন করতে চাই। বলেন সেক্রেটারি সাহেব, শুনুন। জি বলেন। অফিস থেকে আনন্দ অনুষ্ঠান করতেন, সেখানে কি খাবারের ব্যবস্থা হবে, ফিডব্যাক কিছু হবে কিনা? ধন্যবাদ ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা যারা আসবেন তাদেরকে আমরা চেষ্টা করব সকলকে আপ্যায়িত করার জন্য। আর মানিকগঞ্জ জেলার লোক আমরা সবসময় আপ্যায়ন করতে, মেহমানদারি করতে বেশি পছন্দ করি। আমি নিশ্চিন্ত যে আপনাদের আমরা এই আপ্যায়নটা করতে পারবো। আপনাকে আমন্ত্রণ জানালাম। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, আপনি আসবেন থেকে জি, যে কথা বলছিলাম যে অবশ্যই আমাদের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে এবং যারা আসবেন এসে তারাও আপনারা আনন্দিত হবেন। এবং এখানে আমি ছোট্ট আরেকটি বিষয় বলতে চাই, মানিকগঞ্জের আমরা জানি না কত লোক আছি, আমার মনে হয় না যে খুব আসলে একবারে যে কম লোক আছি তা না। এখানে অনেক ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী আছেন, অনেকেই আইনজীবী পেশাতে আছেন, অনেক ধরনের ব্যবসায়ীরা আছেন, প্রতিষ্ঠিত মানুষরা এখানে, মানিকরা এখানে বসবাস করছেন। আমরা চাবো যে আপনারা সবাই ওই 14 তারিখ 14 জুলাই বিকেল 4:30 থেকে ম্যানর পার্কে যে ভেন্যু আছে ওখানে আপনারা সবাই চলে আসবেন। আর আরেকটি কথা মনে রাখবেন যে আমাদের তো আসলে মারা যেতেই হবে, কে কখন চলে যাব আমরা কেউই জানি না, মরে গেলেও কিন্তু কবর দিতেও কিন্তু মানুষ লাগে। তো কাজেই আমরা ঐক্যবদ্ধ হই, আমরা একত্রিত হয়ে চলি, আমরা সব একে অপরের সাথে কথা বলি, জানি আমাদের ভেতরে যেন কোনো মতভেদ থাকতেই পারে কিন্তু দ্বন্দ্ব যেন না থাকে, সব কিছুর ঊর্ধ্বে আমরা যেন একত্রিত হয়ে আমরা ওই 14 তারিখের এই মানিকগঞ্জ সমিতি ইউকের ওই অভিষেক অনুষ্ঠানকে আমরা সাফল্যভাবে মানে করতে পারি আর কি। ধন্যবাদ। আমরা ফিরে আসছি সেক্রেটারি সাহেব, আপনি যে কথাটা বললেন, আপনাকে জানতে চাই যে বাচ্চাদেরকে মেলবন্ধনে আনার জন্য আপনার কিভাবে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? বাচ্চাদেরকে আমাদের মাঝে আনার জন্য বা বাচ্চাদের মধ্যে একটা ইন্টারপার্সোনাল রিলেশন তৈরি করার জন্য আমরা একটা চিত্রাঙ্কনের ব্যবস্থা করছি 16 ডিসেম্বর উপলক্ষে। আচ্ছা, এটা তাদের মধ্যে যেটা আন্তরিকতা তৈরি হয়, প্রতিযোগিতা তৈরি হয় এবং সেই সাথে তাদের বাবা মার সাথে আমরা ইনক্লুড করছি যে তার বাবা মারা সেদিনকে তারা নিজেরা রান্না করে নিয়ে আসবে এই 16 ডিসেম্বর উপলক্ষে, রান্না করে আনা হবে এবং সেখানে চিত্রাঙ্কন পড়তে হবে। আমরা চেষ্টা করবো সেখানে বাংলাদেশের জাতীয় যে সম্পদগুলি আছে যেমন স্মৃতিসৌধ বা শহীদ মিনার, এইগুলির মধ্যে প্রতিযোগিতা দেওয়ার জন্য। আর দ্বিতীয়ত একটা জিনিস আমরা করতে চাচ্ছি সেটা হলো জাতীয় দিবস উদযাপন করবই, সেই সাথে বাংলা ভাষাটার উপর আমরা একটা গুরুত্ব দিচ্ছি। আমরা চেষ্টা করব যে হয় কোনো বাংলা স্কুলে আমাদের সন্তানের পাঠানোর জন্য অথবা আমরাই একটা মাসিক একটা অনুষ্ঠান করতে হবে। আমাকে একটা ডক্টর কাইকোয়াত, বাংলাদেশের সেরা কম্পিউটার বিজ্ঞানী, একজন ডক্টর মোবারক আহমেদ খান, যিনি হলো জুট থেকে যেন পলিথিন ব্যাগ তৈরি করছেন। যাও, আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মানিকগঞ্জ উৎসবে আসুন, আমাদের উৎসাহিত করুন। এখানে মানিকগঞ্জের শিল্পীরা মানিকগঞ্জের লোক শিল্পের উপর গান গাবে। ধন্যবাদ। মানিকগঞ্জ সমিতির সেক্রেটারি জনাব মাহবুবউদ্দিন ভূঁইয়া, মাহবুবুর রহমান খান এবং যিনি আছেন খন্দকার কাউসার জাহান তাসনিন সহ অন্যান্য যারা আগে ছিলেন।